দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানের 22তম পর্বে। গত পর্বে আমাদের সাথে ছিলেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী। ভৌগোলিক সীমানার তুলনায় আমাদের জনসংখ্যা ব্যাপক। মানুষের মৌলিক চাহিদাগুলো সুষ্ঠুভাবে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। অর্থের প্রয়োজনে অনেক শিশুরাই জড়িত হয়ে পড়ছে নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সাথে। বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থানের হার। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত হচ্ছে জনশক্তি রপ্তানি, কিন্তু বহুকাল ধরে এই জনশক্তি রপ্তানিতেও চলে আসছে বিশাল অনিয়ম। আমাদের এবারের আমন্ত্রিত অতিথি শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ ইসরাফিল এমপি। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমি বাঁধন। আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় সাংসদ, আমি নির্জানা মণ্ডল, শিশু প্রতিনিধি, এসেছি মাদারীপুর থেকে। মাননীয় সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আপনার কাজ কি? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাজ মূলত আমাদের দেশের যে শ্রমশক্তি আছে সেই শ্রমশক্তিগুলোকে সঠিকভাবে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি করা এবং তারা যেন সুন্দর এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পেতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়কে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া এবং এই মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলোর উপর নজরদারি করা। স্যার, আমার নাম শাহাবুদ্দিন, আমি মিরপুর দোয়ারিপাড়া থেকে এসেছি। আমি ক্লাস 5-এ পড়ি, লেখাপড়ার পাশাপাশি জুতার দোকানে কাজ করি। স্যার, আপনার কয়জন ছেলে মেয়ে? ওরা কি আমার মতো কাজ করে? 1 ছেলে 2 মেয়ে, ওরা পড়াশোনা করে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে তুমিও শিশু, তোমাকে কাজ করতে হয়। এটা আমাদের সবার জন্য, দেশের এবং জাতির জন্যই দুর্ভাগ্যের, কারণ শিশুরা কাজ করার জন্য নয়, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা নিষ্পাপ এবং সমাজের, রাষ্ট্রের এবং আন্তর্জাতিক শক্তিগুলোর দায়িত্ব এই শিশুদেরকে শর্তহীন ভালোবাসা, আদর, স্নেহ, সহযোগিতা, আশীর্বাদ দিয়ে আগামী দিনের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। আমার নাম নাসরিন, আমি এসেছি মিরপুর দোয়ারিপাড়া থেকে। আমি ক্লাস 5-এ পড়ি, লেখাপড়ার পাশাপাশি বাসায় কাজ করি। শিশু শ্রম আইন অনুযায়ী নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে এমন কিছু পরিবার রয়েছে যাদের পরিবারে শিশুদের কাজ না করলেই নয়। এটার সমাধান কি? এই বিষয়টা একটা ব্যাপক বিষয়। আর শিশু শ্রম আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত। আমাদের সমাজে দারিদ্র্য যতদিন থাকবে, শিশু শ্রমের প্রাসঙ্গিকতা এবং অস্তিত্ব ততদিন থাকবে। এই কারণেই আমাদের দারিদ্র্য বিমোচন করতে হবে এবং দারিদ্র্য বিমোচন করতে আমরা যতদিন পারবো না, ব্যর্থ হব, ততদিন আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় শিশু শ্রমের অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই জন্যই দারিদ্র্য বিমোচন করে প্রত্যেকটা পরিবারকে আমাদের সচ্ছল, প্রত্যেকটা পরিবারকে সচেতন করে গড়ে তুলতে হবে। তবেই আমরা এই শিশু শ্রমের অভিশাপ থেকে, এই শিশু শ্রমের কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবো। আমি লামিয়া আক্তার, ক্লাস 10-এ পড়ি, বরিশালের শিশু সাংবাদিক। জাতিসংঘের সনদ অনুযায়ী একজন শিশুর বয়সসীমা 18 বছর। এটা আমাদের দেশে কতটা বাস্তবসম্মত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাডেমিক প্রশ্ন। জাতিসংঘের যে সনদটা আছে আমাদের চাইল্ড রাইটসের 1989 সালে, সেখানেই বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। কিন্তু আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের বাস্তবতা কিন্তু সেই 18 বছরের যারা অবতীর্ণ হয় বা পদার্পণ করে তাদেরকে আমরা শিশু বলতে পারি না। এই কারণেই যে আমরা সবাই জানি, স্বীকার করি আর না করি, 10 বছর 12 বছর বয়সে বিয়ে হয়ে গেলে
আমাদের দেশের শিশুরা গর্ভবতী হয়, বাচ্চা ধারণ করে, তারা মা হতে পারে। এবং পশ্চিমা দেশ, শীতের দেশ, আরও অন্যান্য দেশগুলোতে কিন্তু 18 বছর 20 বছরের আগে বিয়ের কথা তারা ভাবতেও পারে না। এই কারণে আমি বলবো, একদিকে অশিক্ষা আছে, দারিদ্রতা আছে, অসচেতনতা আছে, আর একদিকে আমাদের আবহাওয়ার একটা প্রশ্ন এখানে জড়িত আছে। এই জন্যই আমরা আমাদের শ্রম আইনে, শিশু নীতিতে এবং শিশু শ্রম নীতিতে বয়স 14 নির্ধারণ করেছি এবং 14 বছরের নিচে শিশুদেরকে সব ধরনের কাজে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা এবং তাদেরকে এই কাজে সম্পৃক্ত করাকে আমরা অবৈধ এবং বেআইনি বলেছি। এবং শিশু শ্রম প্রকৃত অর্থে একটা জবরদস্তি শ্রমের মধ্যে পড়ে, সেই জন্য সাংবিধানিকভাবে শিশু শ্রমকেও নিষিদ্ধ করা আছে। স্যার, আমার নাম রাসেল, আমি এসেছি মিরপুর দুয়ারিপাড়া থেকে। আমি ক্লাস 5-এ পড়ি, লেখাপড়ার পাশাপাশি দোকানদারি করি। স্যার, আপনি তো রাজনীতি করেন, আমিও রাজনীতি করতে চাই, এই লাইনে কেমনে এলেন? আসলে রাজনীতিতে আসার তো অনেকেই বিভিন্ন ঘটনার প্রবাহের ভিতর দিয়ে আসেন। কেউ ছোটোবেলার থেকেই একেবারে সংকল্প করে রাজনীতি আসেন, কেউ বা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এবং কার্যক্রমের ভিতর দিয়ে আসেন। আমার ক্ষেত্রে দুটোই প্রাসঙ্গিক। আমার পরিবার রাজনৈতিক পরিবার ছিল এবং আছে, এবং আমিও ছোটোবেলার থেকেই একটা সুপ্ত বাসনা আমার ভিতরে আমি লালন করতাম যে বড় হলে আমি দেশ সেবা করব, মানুষের সেবা করব, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই রাজনৈতিক কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা। এবং আমি যতদিন বেঁচে আছি আমার অঙ্গীকার, আমার প্রত্যাশা যে মানুষের, দেশের এবং সমাজের কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকব, এবং সেই সম্পৃক্ততায় আসলে রাজনীতিতে আমাকে আসতে সুযোগ করে দিয়েছে এবং আমি এসেছি। আমি তন্নি সাহা, বাগেরহাট থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় সাংসদ, জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকি জনগণকে শিক্ষিত, দক্ষ, কর্মমুখী করে গড়ে তোলা, এর মধ্যে আপনি কোনটি যুক্তিসঙ্গত বলে মনে করেন? আসলে দুটারই প্রয়োজন আছে, দুটাই একে অপরের সাথে সম্পৃক্ত। পরিকল্পিত পরিবারের প্রয়োজন আছে, কারণ আমাদের দেশের আয়তন খুবই ছোট, সেই হিসাবে জনসংখ্যা অনেক বেশি। আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের দেশের আয়তন বাড়ছে না। এই জন্য আমাদের নিয়ন্ত্রিত জনসংখ্যার কথা অবশ্যই ভাবতে হবে। পাশাপাশি যে জনসংখ্যা আমাদের আছে, এই জনসংখ্যাকে আমরা দক্ষ করে গড়ে তুলতে পারিনি। এ কারণেই জনসংখ্যা আমাদের কাছে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই জনসংখ্যাকে যদি আমরা দক্ষ করতে পারি, দেশীয় এবং আন্তর্জাতিক যে শ্রমবাজার আছে, সেই শ্রমবাজারের উপযোগী করে তাদেরকে যদি গড়ে তুলতে পারি, শিক্ষিত করতে পারি, দক্ষ করতে পারি, তাহলে আমার মনে হয় এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য আশীর্বাদ হিসাবে দেখা দিবে। কারণ প্রতি বছর আমাদের দেশের শ্রমবাজারে যে মানুষের কর্মসংস্থানের পরিবেশ আছে, তার সে শ্রমবাজারে আমাদের শ্রমশক্তি বেশি যুক্ত হচ্ছে, এবং প্রায় 18 লক্ষ বা 20 লক্ষ শ্রমশক্তি আমাদের জাতীয় শ্রমবাজারে আসছে। এদেরকে কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। আমরা প্রায় প্রতি বছর 4 লাখ 4.5 লাখ শ্রমশক্তিকে আমরা দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমি যতটুকু জানি, আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা মিটিয়ে আমরা প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষকে আমরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবো, কিন্তু শর্ত হলো তাদেরকে অবশ্যই সেই কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে না। সেই জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে এই শ্রমশক্তিকে অবশ্যই বহুমুখী শিক্ষা প্রশিক্ষণের ভিতর দিয়ে, বাস্তবমুখী শিক্ষা প্রশিক্ষণের ভিতর দিয়ে তাদেরকে দক্ষ এবং তাদেরকে উপযুক্ত মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। মাননীয় সাংসদ, আমার নাম শিমু, আমি মিরপুর দুয়ারিপাড়া থেকে এসেছি। আমি ক্লাস 5 পড়ি, লেখাপড়ার পাশাপাশি আমি শাড়িতে চুমকির কাজ করি। স্যার, শিশুদের কাজ করাই তো ঠিক না, কিন্তু অভাবের কারণে তাদের কাজ করতে হয়। তারা বেশিরভাগই সঠিক মজুরি পায় না। এই ব্যাপারে আপনি কি করণীয়? আসলে শিশু শ্রমই তো আমরা এগ্রি করি না, আমরা ডিসএগ্রি করি, এটাকে অলওয়েজ ডিসকারেজ করি। সেই জায়গাতে শিশুদের মজুরির প্রশ্ন এখানে এসেছে। শিশুদের মজুরি নির্ধারণের কোনো সরকারি নীতি বা ব্যবস্থা আমাদের দেশে নাই, যেহেতু এটা বেআইনি কাজ। তারপরেও আমি বলবো একটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করে সমাজে, যে শিশুরা যারা পেটের দায়ে বা বেশি থাকার জন্য শিশু শ্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে উদার, মানবিক
এবং অত্যন্ত কোমল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এবং অবশ্যই তাদেরকে ঝুঁকিপূর্ণ কোনো কাজে কোনো অবস্থাতেই নিয়োগ করা চলবে না। কারণ আমি আগেই বলেছি, আজকের শিশু আগামী দিনের দেশ এবং জাতির কাণ্ডারি। আজকের যে শিশু আগামীকাল বা দুদিন পরে সে এই দেশের পরিচালনার একটা অবিচ্ছেদ্য অভিন্ন শক্তি হিসাবে রূপান্তরিত হবে। আমি এই কারণেই বলবো, বিশেষ করে গৃহশ্রমী যারা যুক্ত, সেই গৃহস্বামী বা গৃহবধূকে, যে আপনারা এদেরকে নিজের সন্তানের মতো দৃষ্টিভঙ্গিতে আপনারা বিবেচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে আজকে বলছি, আমার পরিবারের সবাই দেখছে, দেশের সবাই দেখছে, আমার বাসায় কিন্তু যারা কাজের সাথে সম্পৃক্ত, কাজের মেয়েদের জন্য আলাদা কোনো বাথরুম নেই, আলাদা কোনো বিছানা নেই এবং আলাদা কোনো খাবার টেবিল নেই। আমার পরিবারের সদস্যের সাথে তারা থাকে, ঘুমায়, খাওয়া দাওয়া করে এবং আমার পরিবারের সকল ছেলে মেয়েদের কাজকর্মের সাথে তারাও কিন্তু একসাথেই সম্পৃক্ত হয়। এই শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে অধিকার, এই শিশুদের স্বাভাবিক বিকাশের যে অধিকার, এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যায় না। রাষ্ট্র দায়বদ্ধ সাংবিধানিকভাবে আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা আমরা তাদের জন্য নিশ্চিত করব। যেহেতু আমরা তাদেরকে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় শিক্ষা দিয়ে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে আমরা গড়ে তুলতে পারছি না, অতএব দেশের প্রত্যেকটা নাগরিককেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে যে সন্তান যারই হোক না কেন, সে যদি শিশু হয়, তাকে দিয়ে কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ ভারী কাজ করানো যাবে না। তারপরও কেউ যদি জঠর জ্বালায় বেঁচে থাকার জন্য আপনার কাছে আসে, আপনি তাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখবেন, আপনি তাকে অত্যন্ত মমতার দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। আমি নুসরাত জাহান তানিয়া, আমি নীলফামারী জেলা থেকে এসেছি, 9ম শ্রেণীতে পড়ছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। আমি শিমুর প্রশ্নের সূত্র ধরে বলছি, ঠিক আছে, আমাদের অভাব অনটনের কারণে শিশুদের কাজ করতে হচ্ছে, তবে তাদের সার্বিক নিরাপত্তার জন্য আপনার কি করণীয় আছে বলে মনে করেন? আসলে আমি তো আগেই বলেছি, সংসদীয় কমিটির দায়িত্ব হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যে মন্ত্রণালয়গুলোকে পরামর্শ দেওয়া, তাদেরকে সাজেশান দেওয়া এবং তাদের কার্যক্রম আইন অনুযায়ী, ম্যান্ডেট অনুযায়ী হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে নজরদারি করা, যদি না হয় সেই জায়গাতে কারেকশান করে দেওয়া। আমাদের আসলে কোনো প্রশাসনিক শক্তি নাই এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের তেমন কোনো ভূমিকা নাই। তবে আমরা এইটুকু মনে করি যে সংসদীয় সরকার ব্যবস্থা, মন্ত্রণালয়গুলো যে কাজ করছে সেই কাজকে সমালোচনা করা, সেই কাজকে সংশোধনীর পর্যায়ে নিয়ে আসা, এটা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং তারপরও যদি কোথাও ডেভিয়েশন থাকে, সেইগুলোকে সরকার প্রধান এবং এক্সিকিউটিভের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টিতে এগুলো নিয়ে আসা। তা আমি যে কথাটা বলবো, শুধুমাত্র সরকার, আমি আবারও বলছি, শুধুই মাত্র সরকারের পক্ষে শিশু শ্রমের মধ্যে একটা জটিল এবং একটা বাস্তবসম্মত সমস্যাকে নিরসন করা সম্ভব নয়। শিশু শ্রমের নিরসনের জন্য বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা প্রতি বছর খরচ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে করছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করছে, আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে করছে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির মাধ্যমে করছে, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে করছে। তারপরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা দায়িত্বে আছেন এই শিশু শ্রম নিরসনের জন্য, দয়া করে তারা দায়িত্ববান হবেন। আপনারা মনে করবেন যে এই শিশুটা যদি আপনার হতো, যে শিশুটা গ্যারেজে কাজ করে, যে শিশুটা ঘরে কাজ করে, গৃহশ্রমিকের কাজ করে, যে শিশুটা গাড়ির হেল্পারের কাজ করে, যে শিশুটা কাঠমিস্ত্রির কাজ করে, এই শিশু যদি আপনার হতো, আপনার কেমন লাগতো? এই শিশুদেরকে যদি আপনি নিজের মনে করে যদি উপলব্ধি করেন, তাহলে এই সমস্যার সমাধান করা খুব একটা জটিল নয়। প্রত্যেকটা শিশুর স্বাভাবিক বিকাশের যে অধিকার, এটা তাদের মৌলিক অধিকার। এই অধিকার থেকে শিশুদেরকে বঞ্চিত করা যায় না। যারা বঞ্চিত করেন তারাও অপরাধী, আর শিশু শ্রমকে যারা উৎসাহিত করেন তারাও অপরাধী। মাননীয় সাংসদ, আমি আলমগীর কবির, কুষ্টিয়া থেকে এসেছি। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করি। আমাদের এলাকায় একজন অসৎ আদম ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। তিনি 6 লাখ টাকার বিনিময়ে
সাউথ আফ্রিকাতে অবৈধভাবে লোক নিয়ে যান। যাওয়ার পথিমধ্যে অনেকে মারা যান, আর ওখানে পৌঁছায় অনেকেই, যাদের মধ্যে অনেকেই পুলিশে হয়রানি শিকার হতে হয়। কিন্তু ওই দেশে আমাদের দেশের কোনো দূতাবাস না থাকায় ওই দেশে আমাদের দেশের নাগরিকদের হয়রানির শিকার হতে হয় এবং তারা কোনো সহযোগিতা পায় না। এটা জানা সত্ত্বেও ওই অসাধু আদম ব্যবসায়ী তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীরা মনে করেন যে স্থানীয় প্রশাসন জানা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না কেন? সমাজে দুটি পথই আছে, খারাপ পথ, ভালো পথ, অন্ধকারের পথ, আলোর পথ, সত্যের পথ, অসত্যের পথ, ন্যায়ের পথ, অন্যায়ের পথ। দুটো পথেই মানুষ থাকবে। যখন সত্য শক্তিশালী হবে, যখন ন্যায়ের পথ শক্তিশালী হবে, তখন অসত্য এবং অন্যায়ের পথগুলো সংকুচিত হয়ে যাবে। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে সুশাসন অগ্রগতি লাভ করছে, আমাদের দেশে আইন শৃঙ্খলার যে উন্নতি হচ্ছে, আমাদের দেশে দারিদ্র্যের হার যেভাবে কমছে, আর্থসামাজিক অবস্থার যেভাবে অগ্রগতি হচ্ছে, আমরা যদি এভাবে অগ্রসর হতে পারি, শুভ শক্তিগুলো যেভাবে জাগ্রত হচ্ছে, এটা অব্যাহত রাখতে পারলে ইনশাল্লাহ দারিদ্র্যের হার কমবে, শিশু শ্রম কমবে, অন্যায় অনৈতিক বিবেকহীন কার্যক্রমের পরিমাণও কমে যাবে।